আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দর্পণ বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকালো সিয়াসার দিকে। নাটকবাজ মেয়ে, সকলে এক দফা তাকে বোকা বানিয়েছে, এখন আবার অবলা নারীর রোল প্লে করছে। সে ইশারায় একজন নারীর সৈন্যকে কিছু বলল। সে কিছুক্ষণ পর এসে সিয়াসাকে বলল, এটা সেনা কর্মকর্তাদের সিট, তাকে ওখান থেকে উঠতে হবে। সিয়াসা দর্পণের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গটগট করে চলে গেল সেখান থেকে। দর্পণ নিঃশব্দে হাসল মেয়েটির রাগ দেখে। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতেই সকলে ভিড় জমায় ছোট ছোট বাচ্চাদের নাচ দেখার জন্য। সিয়াসা ভব ঘুরে হেঁটে বেড়াচ্ছে এদিক সেদিক। অমনি কোত্থেকে দর্পণ এসে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। এক হাতের বেড়িবাঁধ দেওয়ালে আটকে রেখেছে মেয়েটিকে। চোখে মুখে দুষ্টামি ভর করে আছে শ্যামবনের পুরুষটির। ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, অবলা নারীটির কি কি লুটে নেওয়া হয়েছে যদি একটু বলতেন, তবে সরকারি এই কর্মকর্তা তা ফিরিয়ে দিত। আফটার অল আমরা এক সক্রিয় দায়িত্ববান সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত। জনগণের স্বস্তি ও ন্যায় নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। রাগান্বিত হয়ে তাকিয়ে থাকা সিয়াসা ফিক করে হেসে উঠল দর্পণের কথাই। বলল, এই অবলা নারীর মন লুটে নিয়ে গিয়েছে এক দুষ্টু কাঠখোট্টা মেজর, যা ফিরিয়ে আনা দুষ্কর। এক চমৎকার ক্ষমতাধর দস্যু কিনা। এ তো মহা চিন্তার বিষয়। সরকার কিছু করতে পারবে না, তুমি এক কাজ করো, দস্যুকে একটু দুষ্ট মিষ্টি আদর করে কনভিন্স করতে পারো। দস্যুর যদি মন গলে আদর পেয়ে, তবে ফিরিয়ে দিতে পারে সে তোমার মন। চিন্তিত ভঙ্গিতে বলা কথাটি শেষ হতেই সিয়াসা সবাইকে একটা ঘুষি মারল দর্পণে পেট বরাবর। দর্পণ হো হো করে হেসে উঠল। আলগোছে পকেট থেকে কিছু একটা বের করে সেটা সিয়াসার গলে পরিয়ে দিল। মৃদু স্বরে বলল, শুভ নববর্ষ ওয়াইফি। এমন হাসি খুশি প্রাণবন্ত থাকো সবসময়। আমার বেরং একাকী দুনিয়াটাকে রঙিন করে তোলো। বছরের প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা পরিস্থিতি তোমার অনুকূলে হোক। তোমার মুখের হাসি বজায় রাখা আমার একমাত্র দায়িত্ব। সিয়াসা অবিচল তাকিয়ে থাকে সম্মুখের ব্যক্তিটির দিকে। নিজের গলার দিকে তাকালে দেখা মিলে শুভ্র ফ্যাকাশে ত্বকে জলজল করা সাদা পাথরের লকেটটির। বলল, এটা কেন দিয়েছেন? নববর্ষের উপহার। আমি তো আপনাকে কিছু দেইনি। গোটা তুমিটাই আমার কাছে গড গিফটেড শ্রেষ্ঠ উপহার, যার জন্য আমার পাথরের ন্যায় মনে বাঁচার ইচ্ছা জাগে, কাজে ফাঁকি দিতে ইচ্ছে হয়। আমার সকল দুশ্চিন্তা ক্লান্তিরা ছুটে পালায় যার ভাবনায়। তার সাথে জড়িত সব কিছু আমায় আনন্দ দেয়। ইজন্ট ইট বেস্ট গিফট ফর মি? সিয়াসা নীরব দেখতে লাগলো শ্যামসুন্দর পুরুষটিকে। কেউ কল্পনাও করতে পারবে না কঠোরতার আড়ালে এই মানুষটার মাঝে এমন একটা দিক রয়েছে যেটা শুধুমাত্র তার জন্য উন্মুক্ত। অবুঝকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও অবুঝের ভান ধরে বসে থাকে তাকে বোঝানো কঠিন। চিঠির কোনো উত্তর না দিলে ডাকলেও কখনো ফিরে তাকাও না। ওকে ফাইন, মানলাম, বাট অ্যাজ এ টিচার ভালো মন্দ কিছু জিজ্ঞেস করলে তো বলতে হয়। তৈরবের কণ্ঠে ক্ষোভের আভাস। আঁচল হাতে মিনি নত মস্তকে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তৈরব স্যার পথ আটকে পেয়ে ভাবতে পারেনি। আপনি কখনো টিচারের মতো আচরণ করেননি, তাই টিচার স্টুডেন্টের সম্মানীয় ও সুন্দর সম্পর্কটা আমাদের মাঝে নেই। এটার জন্যই আপনি আপনার করা সস্তা আচরণ দায়ী। মিনি শক্ত কণ্ঠে বলল। তৈরব ব্যথিত চোখে তাকাই, তাচ্ছিল হেসে বলল, ভালোবাসা প্রকাশ করলে তার সস্তা আচরণ হয়ে যায় বুঝি? আসলে মেয়েরা কি চায় ভালোবেসে ইগো বজায় রেখে ইগনোর করা? তবে তুমি এটা কি জানো, ভালোবাসায় কখনো ব্যক্তিত্ব থাকে না। ভালোবাসলে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে জানতে হয়। আর এই প্রকাশ করাকে যদি মেয়েদের সস্তা আচরণ মনে হয়, তবে আমি বলবো তারা ভুল। তারা মানুষের মনকে নয়, ব্যক্তিত্বকে ভালোবেসেছে। দয়া করে আমার সাথে এমন ধরনের কথা বলবেন না। ঠিক এই কারণে আমি আপনাকে এড়িয়ে চলি। কারোর চোখ দেখে মনের ভাষা বুঝতে পারার ক্ষুদ্র এই ক্ষমতাটুকু আমার রয়েছে। সেটা বুঝেও যখন আমি নিজেকে এসব থেকে দূরে রাখতে চাইছি, আপনার উচিত আমায় স্পেস দেওয়া, নচেত হেনস্থা করা। আমি হেনস্থা করছি তোমায়? সিরিয়াসলি সাউদা? তৈরবের কণ্ঠে আর্তনাদ। মেয়েটির পুরো নাম সাউদা মিনি। ক্যান্টনমেন্টে যোগদান করার পর থেকে অজানা কারণে মেয়েটির উপর এক অন্যরকম ভালো লাগা কাজ করে তার। পড়াশোনায় ভালো দেখে সর্বপ্রথম নজর কাড়ে তার, যেটি অচিরেই তার ভালোবাসায় পরিণত হয়।
কম চেষ্টা করেনি এই পর্যন্ত মেয়েটির মনে জায়গা তৈরি করার। তবে মেয়েটি যেন দুর্লভ। এটা আমার কাছে হেনস্থায়। যেটা আমি পছন্দ করি না সেটাই আপনি বারবার করেন। আপনার কারণে আমি এক্সামেও খারাপ করেছি। দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনার পথ আমার পথ সম্পূর্ণ আলাদা। আপনি একজন ওয়েল এডুকেটেড, সুদর্শন, প্রতিষ্ঠিত, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আর আমি চৌধুরী নিবাসের মেয়ে নই, কাজের মেয়ে। তারা ভালোবেসে আমায় পড়াশোনা করায়। সেখানে আপনার সামনে আমার অবস্থান নিতান্তই হাস্যকর। আমার লক্ষ্যে বাধা হবেন না। আমায় অনেক বড় হতে হবে। বলে মিনি পা বাড়ে। তবে পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ফের নাচরবান্ধা কথায় তার ভেতরটা ভেঙে আসতে চায়। আমি তোমায় ভালোবেসেছি, তোমার জাত ধর্ম অবস্থানকে নয়। এরপরও এত কেন দ্বিধা তোমার মধ্যে? আমি অনেক ছোট আপনার থেকে। এসব কিছুর সময় আমার নেই। আমায় অনেক বড় হতে হবে, পরিবারের ঢাল হতে হবে। আপনার সাথে আমাকে মানায় না। বয়সের এই পর্যায়ে এসে আপনার এমন আচরণ আপনাকে হাস্যকর করে তুলছে। আমায় ভুলে যাবেন দয়া করে। মিনি ঘাড় ঘুরিয়ে তাকাই তৈরবের দিকে। জড়তার কারণে কখনো স্পষ্টভাবে দেখা হয় না লোকটাকে। ভারী সুদর্শন, তবে নিজের প্রতি কারোর এমন ভালোবাসা দেখে তার মনও সুপ্ত ভালো লাগা কাজ করে, যেটি বয়সের দোষ হিসেবে আখ্যায়িত করে সে। মৃদু হেসে বলল, এটা সিনেমা নয়, বাস্তবতা। নিজেকে হিরো মনে করে থাকলে ভ্রম থেকে বেরিয়ে আসুন। আসছে। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু লুকিয়ে ফেল শাড়ির আঁচলের সাহায্যে। এই যে হঠাৎ করে শাড়ি পরে সাজতে ইচ্ছে করলো, এর পেছনেও না বলা অনুভূতির মালিক এই লোকটি রয়েছে। বয়সের দোষ। কয়েকবার এই এক কথা জপতে জপতে মিনি ছুটে পালায় সেখান থেকে। তরুপ মৃদু হেসে ব্যথিত চোখে সেদিকে তাকিয়ে থাকে। 10-12টা নথিপথে সাইন করে সাইফ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এমপ্লয়ি কেবিন থেকে বেরিয়ে যেতেই সাইফ চেয়ারে বসা অবস্থায় কিছুক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিল। সামনে রকিং চেয়ারে দুলতে থাকা গম্ভীর মুখে বসা আশফাক আহমেদ রাগান্বিত চোখে দেখছে তাকে। তবে আজকের এই রাগ প্রহসনমূলক হবে না তা সাইফ জানে। তবু নিজেকে যথাসাধ্য ডোন্ট কেয়ার ভাবে প্রেজেন্ট করার চেষ্টায় মশগুল সে। ভালো কথার আরেক মাধ্যম হলো ডোন্ট কেয়ার ভাব। এগুলো আবার কেন শুরু করেছো? কি শুরু করেছি? ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলল সাইফ। আশফাক আহমেদ গর্জে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল, টেবিলে সজোরে আঘাত করে বলল, খবরদার সাইফ, এই মুহূর্তে তোমার কোনো রকম ফাজলামো কথার শোনার মোড়ে আমি নাই। বহু বছর আগে এমন তেরামো করেছিলে যার জন্য আজ আমি সর্বহারা। সবসময় তোমার জেদের কারণে আমি কেন তার মাসুল দেব? আশফাক আহমেদের কণ্ঠে আর্তনাদ। এই আর্তনাদ একজন সেনা কর্মকর্তা নয়, একজন বাবার। সাইফ থামে, উষ্ণ নিঃশ্বাস ফেলে বলে, একটু সুপারিশ করতে হয়েছে বলে এত রাগ? আপনার অবস্থানে থাকলে আমি পথে ঘাটে ধরে ধরে সকলকে চাকরি দিতাম। এর জন্যই তুমি এই অবস্থানে নেই। এসব করা বন্ধ করো সাইফ। এবার তোমার রক্ষা করেছি, বারবার করবো না। তোমার এইসব কাজের জন্য গিন্নির কিছু হলে তোমায় আমি নিজ হাতে খুন করব। আপনার গিন্নির কিছু হলে দুনিয়ার সাথে আমার আর কোনো লেনাদেনা থাকবে না। দুনিয়ার অবশিষ্ট কোনো টান মায়া দায়িত্ব কিছুই থাকবে না। তখন আমি নিজেই নিজ হাতে নিজেকে শেষ করে দেব। আপনার কষ্ট করার প্রয়োজন নেই, চিন্তা করবেন না। আপনার গিন্নির জন্যই তো বেঁচে আছি, তার কিছু আমি হতে দেব না। কাজে ফাঁকি দেওয়া হয়ে গেলে চলুন বাসায় যাই। শিয়া একা একা বোর হচ্ছে মনে হয়। মৃন্ময়ও তো নেই, মিনিরও পরীক্ষা। তোমার কি মনে হয় সে সফল হবে? আরো একবার যদি খুনের খেলায় হেরে যেতে হয়? সে দুর্বার, জ্বলন্ত স্ফুলিঙ্গ, যার কোনো পিছুটানি নেই। প্রকৃতি ও পরিস্থিতি বারবার সততার সাথে গাদ্দারি করতে পারে না। তাহলে হয়তো পৃথিবীর সততা ন্যায় নামক শব্দগুলো এখনো ভেসে বেড়াতে পারত না। মৃদু প্রশংসায় অবশ্য আশফাক আহমেদ শান্ত হলো না। কানে ভাসে চিরপরিচিত সেই বিধ্বস্ত নিস্তার পেতে চাওয়া উদ্ধস্ত শীতল কণ্ঠস্বরের অনুনয়, ঠিক যেন শ্মশানের শবযাত্রী। পাপা, আমি মরতে চাই, প্লিজ। আশফাক আহমেদ ঘুমাতে পারে না সেই আওয়াজের কারণে। বারবার তাড়া করে বেড়ায় আর বলে সে ব্যর্থ, অসহায়, অদক্ষ এক বাবা। সাইফের বুকের ভেতর কাঁপছে। হৃদযন্ত্রটি কেমন অস্থিরভাবে অসম্প্রসারিত প্রসারিত হচ্ছে। নিজেকে সামলানোর চেষ্টা করলো সাইফ। কান ব্যতীত মুখে হাসি ফুটিয়ে তোলে। ফাজলামো কণ্ঠে বলল,
কি হলো, বাড়িতে যাওয়ার ইচ্ছা নেই? তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি পরে আসবো। কেন, ডেটিংয়ে যাবেন? বাজে কথা বলবে না সাইফ, আমার চোখের সামনে থেকে সরো। ঠিক আছে, থাকেন, আমি গেলাম। হাতে সময় নিয়ে বের হতে হবে, বুঝবেন শ্বশুরমশাই। নববর্ষের রাত, ললনাদের রংচটা সাজসজ্জা দেখে চোখ জুড়াতে হবে যে। তার মধ্যে একটা পছন্দ হলে শিয়ার কাছে ধরে নিয়ে যাব। শিয়া তো কাজে নিয়ে সবসময় বসেই থাকে। বলে সাইফ বের হতে নিল। আশফাক আহমেদ বিস্ফোরিত ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সাইফের দিকে। হুড়মুড়িয়ে চেয়ার থেকে উঠে সাইফের পথ ধরে পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, খবরদার সাইফ, আমার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের দিকে তাকালে তোমার চোখ দুটো আমি খুলে ডোনেট করে দেব। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে ধোকা দেওয়ার দুঃসাহসও দেখাবে? হ্যাঁ, সেটা দেখাবে না, নয়তো জেলের ঘানি টানতে হবে বুড়ো বয়সে। চলন্ত সাইফ মলিন হেসে উঠল শ্বশুরের হুমকি ধামকিতে। সে কেন বেঁচে আছে এমন প্রশ্ন করলে উত্তর হিসেবে এই খ্যাসরা বুড়ো আর সিয়ার নামটাই উঠে আসে। ও হ্যাঁ, 1 মাইল বসে দোলাভাইও চেঁচিয়ে ওঠা রাফির নামও রয়েছে। ছেলেটার কথা বলতে তার একটু লজ্জা লাগে। এই কথা নিছকই গোপন কথা, কাউকে বলেনি আজ পর্যন্ত। ছেলেটা মাঝে মধ্যে মাঝরাত নেই দিন এসে জড়িয়ে ধরে আর বলে, দুলাভাই, আই লাভ ইউ দ্য মোস্ট। সে ভেবে পায় না ছেলেটা দিনে রাতে মদ গাঁজা খায় নাকি, নতুবা মেশিনে কোনো টেকনিক্যাল প্রবলেম আছে। একদিন তো চুমু দিতে গিয়েছিল, সেদিন সে ভয়ে সোফা পাল্টে পালিয়ে গিয়েছিল। সেই যাত্রায় তার মানসম্মান বেঁচে গিয়েছিল। এজন্যই সুযোগ পেতে তাড়াতাড়ি করে বউ এনে দিয়েছিল। এখনো পর্যন্ত পরিবেশ শান্ত, তার মানে সে নিশ্চিত থাকতে পারে। স্টেজের সামনে চেয়ারে বসা মিনময়ী এদিক ওদিক তাকিয়ে খুঁজছে মিনি আর সিয়াসাকে। পাশে বসা আশরাফ তা দেখে দাঁত কিরমির করে বলল, কাউকে পছন্দ হয়েছে হলে বলো, আমি গিয়ে সেটাকে পুঁতে রেখে আসি। মিনময়ী হকচকিত আশরাফের দিকে তাকায়, প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞাসা করে, কি বলছেন? কাকে পছন্দ হবে? কচি যুবকদের। তোমার স্বামী তো বুড়ো, তাকে দেখার জো আছে নাকি তোমার? তা বলো, পছন্দ হয়েছে নাকি কাউকে? আমি গিয়ে আদর্শ করে আসি। আপনি প্রচুর বাজে কথা বলেন, কোনো কিছু না জেনেই ষাঁড়ের মতো চেঁচামেচি করেন। বলে মিনময়ী ঘাড় ঘুরিয়ে নিল। কতটা খ্যাসরা লোক হলে নিজের স্ত্রীকে এমন কথা বলতে পারে? এই লোকের সাথে কথা বলা মানে কই ঝাঁপ দেওয়া। মিনময়ীর কথায় আশরাফের মুখ হা হয়ে গেল। মুখ ফিরিয়ে নেওয়ার আগে সে আরো খেপে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি বললে তুমি? আমি ষাঁড়? নিজের স্বামীর পাশে বসে অন্য ছেলেদের দিকে তাকাচ্ছ, আবার আমায় বলছো আমি ষাঁড়ের মতো চেঁচাই? নেংটি ইঁদুর ছানা, তোমার পতন এসে গিয়েছে। আমার ভুল, তোমায় না খেয়ে এখনো দয়া দেখিয়ে বেড়াচ্ছি। নেহাতি আমি বুঝদার দয়ালু বিড়াল, তাই বলে তুমি আমায় যা ইচ্ছে তাই অপমান করবে? আমার গলায় ঝুলে অন্য ছেলেদের দিকে তাকাবে? কত বড় সাহস তোমার! আপনি এমন করছেন কেন? তুমি ওদিকে তাকাচ্ছ কেন? মনি আর মিনি কোথায় সেটা দেখছিলাম। সত্যি বলছো? আপনার সাথে মিথ্যে বলে কেউ পারে? এই তো মাথায় বুদ্ধি হয়েছে তোমার। এদিক ওদিক আর তাকাবে না, আমার দিকে তাকাবে। স্বামী ব্যতীত অন্য কারোর দিকে তাকালে পাপ হয়, আমার দিকে তাকালে পুণ্য হবে। আমার দিকে তাকিয়ে থাকবে, না তাকালে কিন্তু ঘর থেকে বের করে দেব। মিনময়ী কথা না বলে চুপচাপ বসে থাকে। দিনের মধ্যে 4-5 বার এমনিতেই এই লোক তাকে ঘর থেকে বের করে দেয়। রাত্রিভাগে আবার বুকেও জড়িয়ে নেয়, নতুবা তার অপমান হয়। আশরাফ ফের ধমকে উঠে বলে, কি হলো, তাকাচ্ছ না কেন? ইঁদুর ছানা, তুমি আবারও আমায় অপমান করছো। মিনময়ী কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকায় আশরাফের দিকে। আশরাফ চোখে শাসায়। অগত্যা মিনময়ীকে নিজের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয় তারা লোকটির ওপর। আর আশরাফ সে হাসি মুখে পা দোলাচ্ছে আর গুনগুন করে অনুষ্ঠান উপভোগ করছে। ইঁদুর ছানাকে সঠিক পথে আনতে পেরে হুলো বেড়ালের বুকের পাটা ফুলে ফেপে উঠছে বারংবার। ইঁদুর হলো একমাত্র বেড়ালের অধিকারভুক্ত লোভনীয় ভোজন। ইঁদুরের ধ্যান জ্ঞান হবে একমাত্র বিড়াল, তার থেকে কিভাবে পালাবে? আর বিড়ালের ধ্যান জ্ঞান হবে একমাত্র ইঁদুর, তাকে কিভাবে হাতের নাগালে পাবে? তাকে নিয়ে অনিশ্চিততায় ভোগা মানে বেড়ালের সামর্থ্যের ওপর প্রশ্ন ওঠা। এ মোটো বরদাস্ত করার মতো নয়। সকাল থেকে রাত পর্যন্ত ইঁদুর ছানার সাথে দ্বন্দ্ব বলতে এর থেকে বেশি কিছু নয়। এর মধ্যে ঘর ছেড়ে চলে যাওয়ার মতো কোনো কারণ তো দেখছে না আশরাফ। ঘুম জড়ানো চোখে হেঁটে ড্রয়িং রুমে গেল। প্রিঙ্গেল চিপসের সরু নলাকার বোতল হাতে
পা ছড়িয়ে ছিটিয়ে টিভি দিকে একধানে তাকিয়ে বসে আছে। কোকোমেলন কার্টুন প্রিন্টেড ফতোয়া পায়জামা পরা সিয়াসা ঘড়ি কাটা 8:10 ঘরে উকিঝুঁকি দিচ্ছে। এই অবুঝ মানব তৈরি যন্ত্রটির কাজই এমন গোল গোল ঘোরা। নিজের বিভ্রান্তের ন্যায় গোল গোল ঘুরলেও মানুষকে সময়ের বিভ্রান্ত থেকে রক্ষা করার মহৎ এক ক্ষমতা রয়েছে এর মধ্যে, তাই এর বেশ কদর। ঘড়ির দিকে দৃষ্টি সরিয়ে ভাগ্নির দিকে তাকাই আশরাফ জনকণ্ঠে বলল, শিয়া, তুই একটা ইঁদুর ছানা এনেছিলি ঘরে, তাকে পাওয়া যাচ্ছে না। ফ্রাই প্যানে সপাটে বাড়ি খেয়ে ততক্ষণে টমের মুখ চ্যাপটা পাতের মতো হয়ে গিয়েছে। জেরিও ততক্ষণে গায়েব টমের কবল থেকে। অষ্টপুটে মৃদু হাসি নিয়ে সেদিকে দৃষ্টিপাত অনড় রেখে চিয়াসা বলল, যেই ঘরে বেড়াল থাকে সেই ঘরে ইঁদুর থাকে না। এই বিড়াল তো ভালো বিড়াল, ইঁদুরকে খায় না, শুধু ভয় দেখায়। ধরতে পারলে তো খাবে। বলে চিয়াসা হো হো করে হেসে উঠল। দেওয়ালে পোস্টারের মতো সেটে যাও টমকে দেখে আশরাফ সেদিকে তাকাই। তার দশও এখন কিছুটা টম অ্যান্ড জেরির মতো। ইঁদুর ছানার পেছনে না লাগলে তার ভালো লাগে না। এদিকে ঘুম থেকে উঠে কোথাও খুঁজে পাচ্ছে না ইঁদুর ছানাকে। মুখ উসখুস করছে মেয়েটিকে ধমকাধমকি করার জন্য। কি করবে এখন? বাচ্চাদের বাহির থেকে ঘোরাফেরা করিয়ে এনেই ঘুম দিয়েছে। উঠে দেখে মেয়েটি নেই। তুই একটা ইঁদুর খুঁজে দে, এবার ধরে ফেলবো। বাড়িতে গিয়েছে বিকেলে বাবা মায়ের সাথে, 2 দিন থেকে চলে আসবে। সিয়াসার কথাই আশরাফ আহত দৃষ্টিতে তাকায়। 2 দিন সে ঘুমাবে কি করে? ভীত মেয়েটিকে জড়িয়ে না ঘুমালে তার ঘুম আসে না। তার উপর মুখ চুলকাচ্ছে ধমক দেওয়ার জন্য। মৃদু রাগ দেখিয়ে বলে, তুই বারণ করবি না? একে তো বড় বয়সে বউ এনে দিচ্ছিস কম বয়সী লেধু মেয়ে, যার চোখে আমি 80 বছরের দাদু ভাই। বুড়ো নই, কচি যুবক, এটা বোঝাতে বোঝাতে আরো অর্ধেক বয়স চলে যাচ্ছে, তার মধ্যে আবার এমন হটকারিতা। বাহ, ভালো উন্নতি হয়েছে তোমার। মস্তিষ্ক এখন সঠিক জায়গায় এসেছে। কম বয়সী বউ হলো তোমাদের মতো বুড়োদের জন্য ভিটামিন। দেখেছো, আমি একদম ঠিক কাজ করেছি লেদু বউ এনে দিয়ে। মানুষ ঠিক বলে, কম বয়সী মেয়ে বিয়ে করলে জীবনের রঙিন আনন্দময় ঝলমলে হয়ে ওঠে। কিন্তু তোরা সবগুলো মিলে তো আবার অন্ধকার করে দিয়েছিস। ভিটামিন কি ওভারডোজ হয়ে গিয়েছে? বিয়ের পর থেকে একদিনও গিয়েছে বাবার কাছে? এমন করছো কেন? 2 দিনের ব্যাপার, চলে আসবে। নয়তো তুমি চলে যাও শ্বশুর বাড়ি, গিয়ে থেকে আসো সকলের সাথে 2 দিন। সিয়াসার কথাই আশরাফ ভোতা মুখে ঘরে চলে গেল। মনে মনে খুশি হয়ে গেল সিয়াসা। আজ এমনিতেও অপকর্ম করবে। আশরাফ যদি শ্বশুর বাড়িতে যায় তবে তার সুরক্ষা ব্যবস্থাও বেশ হালকা হয়ে যাবে। তার জন্য বাড়ি থেকে বের হওয়া সহজ হবে। প্রতি বছর নববর্ষে সাঙ্কু নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা চলে 3 দিন ব্যাপী সাংগ্রাই উৎসব। ক্ষুদ্র নৌগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য এলাকায় বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজ সভ্যতা ট্র্যাডিশন অনুযায়ী সেজে ওঠে এই শোভাযাত্রায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে বিশাল জমজমাট আড়ম্বরপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। সাঙ্গু নদীর তীরে বসে মেলা, যেখানে নদীতে ফুলমিটিং মার্কেট বসে। তীরে ছোট ছোট দোকান বসে, যেখানে নারী পুরুষ সমানতালে নিজেদের ঐতিহ্য তুলে ধরে। নৌগোষ্ঠীদের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যায়। তা দেখে শখে আহ্লাদে ভিন্ন বৈচিত্র্যের প্রতি আকৃষ্ট সাধারণ মানুষগুলো সেজে ওঠে উপজাতিদের বেশভূষায়। সাথে রয়েছে পুতুল নাচ, নাগরদোলা, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, পাঁপড় ভাজা, গরম গরম মুরগি, বাঁশের তৈরি খাবার, হরেক রকমের আচার পিঠা উৎসব এবং 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মিলিত নাচ পরিধান থাকে তার নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক। শেখ এলাহি কাণ্ড। বাঙালি আমোদ প্রমোদ প্রিয়তার উদাহরণ হিসেবে নিজেদের মেলে ধরে তারা। 19 বছর ধরে সিয়াসা বান্দরবনে থাকে। পর্যটন এলাকা থেকে শুরু করে ঝোপঝাড় দেখেনি এমন জায়গায় খুঁজে পাওয়া দুষ্কর। তবে এত আমোদ প্রমোদ প্রিয় মেয়েটি ওই ঐতিহ্যবাহী রাতের মেলায় কোনোদিন অংশগ্রহণ করতে পারেনি। চক্ষু শীতল করতে পারেনি উপজাতিদের ঐতিহ্যময়তা দেখে। এই আক্ষেপ বহুকালের। বাবা নানার কড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যাওয়ার সাহস হয়নি। শেষে হতাশ হয়ে বলেছে গার্ড নিয়ে যাবে তাতো সাইফ অনর। সকলে অহেতুক কাঠখোট্টা মেজরটি তাকে রেসের অফার করে। ফ্রিতে
কেন নিজের এনার্জি ওয়েস্ট করবে, তাই তো সুযোগ পেতেই ট্রফি হিসেবে এই প্রস্তাব রাখে। দর্পণও রাজি হয়ে যায়, কেননা সে আত্মবিশ্বাসী তার মতো ফার্স্ট রানারের সাথে সিয়াশা কখনোই জিততে পারবে না। ঝঞ্ঝাটপূর্ণ মেলায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সে বরাবরই কোলাহলহীন থাকতে পছন্দ করে, কিন্তু মেয়েটি যে এভাবে তাকে বোকা বানিয়ে জিতে যাবে সে ভাবতেই পারেনি। ভাবনায় বিভোর নিজের পাশে তাকাই দর্পণ। উৎফুল্লতা, উৎসাহ, আনন্দ যত শব্দ রয়েছে তা এই মুহূর্তে মেয়েটির মাঝে পাওয়া যাবে। রাত প্রায় 10:40। তারা হাঁটছে গলির ভেতর থেকে। সিয়াশা পেছনের গেট থেকে লুকিয়ে এসেছে। ডিনার শেষে বাবাকে বলেছে তাকে যেন রাতে ডিস্টার্ব না করে। সে আজ দরজা আটকে ঘুমাবে। সে কখনো দরজা আটকে ঘুমায় না। মেয়ে তার ঘরের মেঝেতেই ঘুমায়। মাঝরাতে প্রায় মাথায় হাত বুলানোর আভাস পায়। সে ঢের জানে, রাতভর দুই শ্বশুর জামাই ঘুমায় না, তার ঘরে আসে। প্রায়শই সকালে নিজের মাথা তেলে চুপচুপে পায় সিয়াশা। তাই আজ মিনিকে বলেছে ভেতর থেকে দরজা আটকে ঘুমাতে। পরিপ্রেক্ষিতে সাইব এক পায়ে রাজি হয়ে গিয়েছে। মেয়ের খারাপ লাগছে, এটাই তার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়। সিয়াশা আর চোখে দর্পণকে দেখছে। লোকটাকে ব্যস্ত মনে হচ্ছে। শান্তভাবে হাঁটছে, তবু ব্যস্ততা, চিন্তিত ভাব, শীতলতা ভঙ্গ করে নিজেদেরকে প্রকাশ করছে। কাটা কাটা আর্মি ছাড় চুলগুলো দিয়ে পানি ছাড়ছে। মাত্র গোসল করেছে বোধহয়। কানে এয়ারপড লাগানো, বদনে শোভা পাচ্ছে কালো টি শার্ট, কালো প্যান্ট। পরক্ষণে নিচের দিকে তাকিয়ে হাসলো সিয়াশা। লোকটা যখন খেয়াল করবে তখন কি হবে? সিয়াশা দর্পণের ফোনে লোকেশন পাঠালে দর্পণ হতাশার নিঃশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি শিওর এটাই ঠিকানা? একদম। সিয়াশা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল। দর্পণ তৎক্ষণাৎ ফোন বের করে কাউকে একটা বার্তা পাঠায়। গলি থেকে বের হলেই বাস পাওয়া যাবে। তারা সেদিকটাই হাঁটছে। স্বল্প জনমানব আচ্ছাদিত পথ, প্রতিমধ্যে আবাসিক এলাকায় রাস্তার দুপাশে জারুল গাছের শাখা প্রশাখা বিস্তৃত হয়ে আছে। শাখা প্রশাখাগুলোতে রাজত্ব করছে শক্ত কাণ্ডের সাথে এঁটে থাকা পার্পেল রঙের ফুলগুলো। সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে দুই কপোতী। দৃশ্যটি আকর্ষণ কারে দর্পণের। সন্ধিয়ান তীক্ষ্ণ চোখে দুটো এমনভাবে দেখছে যেন গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেয়ে যাবে এখনই। নাইটির পরনে লাল জামদানি শাড়ি, সাদা ব্লাউজ, চুলগুলো হাত খোপা করে তাতে ফুল গোজা, সাদা রজনীগন্ধা ও গোলাপ। সম্মুখে সাদা পাঞ্জাবি পরিহিত যুবকটি দুহাতে মেয়েটির দুহাত। দুজনে হেসে সে কথা বলছে। মুখে লেগে আছে লাজুক অন্যরকম এক হাসি। দর্পণের কাছে দৃশ্যটি সুন্দর লাগে। সেই সুন্দর লাগার প্রকাশার্থে বলে, মেয়েটিকে সুন্দর লাগছে তাই না? সাথে সাথে সিয়াশার মুখ কালো হয়ে যায়। অনিচ্ছাকৃত মেয়েটিকে একবার দেখে নেয়। এমনই সময় হলে মেয়েটিকে অত্যাধিক পরিমাণে মোহনীয় লাগতো তার কাছে, কিন্তু এখন শ্যাওড়া গাছের পেতনি লাগছে। মন তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে, না না, মেয়েটিকে সুন্দর লাগছে। সে মানবে না বাবু, মানবেই না। কেন মানবে? তার প্রেমিক পুরুষ অন্য কোনো মেয়ের প্রশংসা কেন করবে? মেয়েদের আঘাত করার জন্য অস্ত্রের প্রয়োজন পড়ে না। এমন কিছু সেন্সিটিভ জায়গাতে আঘাত করলেই হয়। সে কৃত্রিম হাসলো, উৎসাহী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমায় কেমন লাগছে? দর্পণ ভুরু কুঁচকে সিয়াশার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। এমনি সময় স্কার্ফ থাকে, আজ তাও নেই। পরনে কালো টি শার্ট আর ব্রাউন জ্যাক্স। সে ভুল না হলে আজ তার গেঞ্জির সংখ্যা গুনতে ভুল হয়নি। গতকাল 8টা নতুন গেঞ্জি কিনে এনেছিল। সময় হয় না বিদায় একেবারে কিনে রাখি। তবে আজ পড়তে গিয়ে দেখলো 7টা রয়েছে। সেই একটা এখন মেয়েটির বদনে শোভা পাচ্ছে। ভেতরটা উষ্ণতা অনুভব করে। সে চমৎকার হাসি দিল। সিয়াশা আগ্রহী হয়ে তাকিয়ে আছে দর্পণের দিকে। দর্পণ এক হাতে মেয়েটির কাজ জড়িয়ে নিজের সাথে মিশিয়ে হাঁটা শুরু করে, ঠিক যেন বাল্যকালের দুই বন্ধু ভাবখানা এমন। সিয়াশার সব উৎসাহে এক কুয়ো পানি ঢেলে বলে, ঠিক যেন আমার ছোট ভাই। সিয়াশা তৎক্ষণাৎ কাজ জড়িয়ে রাখা হাতটি ছাড়িয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে গেল। চোখে মুখে তার অদ্ভুত প্রতিক্রিয়া, যেখানে অতৃপ্তির আভাস, রাগ, ক্রোধ। দর্পণ মিটিমিটি হাসছে, প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে ফুঁসে উঠে হামলে পড়ল যুবকটির উপর। চিকন নরম হাতে বেধড়ক মারতে শুরু করলো। দর্পণ হো হো করে হেসে ওঠে। মেয়েটিকে একটানে বক্ষ গহ্বরে নিয়ে নিল। দুহাতের আজলে রাগান্বিত মুখটি জোরপূর্বক আটকে রেখে ফিসফিসিয়ে বলল, সবচেয়ে অপছন্দনীয় রংটি যখন তোমার বদনে শোভা পায় তখন সেটি হয় আমার সবচেয়ে পছন্দনীয় রং।
সবচেয়ে অপছন্দনীয় পোশাকটি যখন তুমি পরিধান করো, তখন সেটি হয় আমার পছন্দের তালিকার ঊর্ধ্বে। আমি জানি না নারীর অনবদ্য রূপ প্রকাশকারী শাড়ি নামক পোশাকটি তোমার শরীরে জড়ালে ঠিক কেমন লাগবে, জানতেও চাই না। যার বদনে শোভা পেতেই সবচেয়ে কুৎসিত পোশাকটাও অত্যাধিক পরিমাণে সৌন্দর্যের অধিকারী হয়ে ওঠে, তার বদনে শাড়ি নামক মোহনীয় পোশাকটি জড়ালে যে আমার বরণ হবে, যেটা বিরহের পূর্বে আমি চাই না। তুমি কেমন, ঠিক কতটা সুন্দর আমি জানি না, তবে আন্দাজা করতে পারি যাকে দেখলে আমার চোখ জোড়ায়, যাকে দেখলে আমার জিহ্বা বর্ণনা দিতে ভুলে যায়, শব্দের বুনন তাদের স্বকীয়তা হারায়, তার থেকে সুন্দর ধরণীতে আর কেউ নেই। তবু আমি নিজেকে ব্যর্থ ঘোষণা করছি। আমার মনের ভেতরে যেই সৌন্দর্যের বর্ণনা ভেসে ওঠে, তোমায় দেখলে তা আমি প্রকাশ করতে পারি না। এ কেমন সৌন্দর্যের অধিকারী তুমি, যা আমি বর্ণনা দিতে ব্যর্থ, বলতে পারো? চিয়াশা বাখারা চেয়ে থাকে শ্যামসুন্দর পুরুষটির দিকে। অচিরেই সম্মোহিত চিত্রে হুশজ্ঞান হারিয়ে দুহাত স্বয়ংক্রিয়ভাবে লোকটির গলদেশ আঁকড়ে ধরেছে। এত সুন্দর বর্ণনা দিয়েও যদি বলে সে মনের মতো করে বর্ণনা দিতে পারেনি, তবে তার চোখে সে ঠিক কতটা সুন্দর। রাত 11:30, সবুজ ঘাস যত্ন সহকারে কাটছাট করে তৈরি করা এক বিশাল প্রাঙ্গণ। প্রাঙ্গণটির পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌখিনতা দেখে মনে হচ্ছে একটা কেউ যত্নাত্নি করা, বেশ রমরমা করে। সবুজে ঢাকা পড়া প্রাঙ্গণটি এক প্রান্তে ধাতব দণ্ড ও ইটবালি মার্বেল টাইলস দিয়ে পরিবেষ্টিত করে আয়তাকার আকৃতি করে রাখা। আয়তাকার বেষ্টনের চার কোণায় 4টি স্তম্ভের উপর আলোকিত হয়ে আছে 4টি বৃত্তাকার লাইট। সেই কৃত্রিম আলোয় আয়তাকার বেষ্টনের ভেতর খানিক উঁচু বাঁধাই করা জায়গাটুকু সুস্পষ্ট দেখা যাচ্ছে। জায়গাটুকু নয়, অনেকটা জায়গা, যেখানে 3টা সামান্য উঁচু জায়গা দেখা যাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এই যে এত এত বর্ণনা শুনলো, এটা একটা বিলাসবহুল আকারের বর্ণনা। কবর আবার বিলাসবহুল শুনতে হাস্যকর লাগছে, কেননা বাইরে এত ফকফকা আলো, মার্বেল টাইলস, এত সব কিছু ফিকে হয়ে পড়ছে। মাটির অভ্যন্তরে চাপা দেওয়া বাঁশের আড়ালে সাদা কাফনে মোড়ানো প্রাণগুলোর অন্ধকারের কাছে। হয়তো অন্ধকার, কিংবা হয়তো সৃষ্টিকর্তার কুদরতে নূরের আলোয় আলোকিত। হয়তো বলা হয়েছে, কেননা সাহেব জানে না তারা কেমন আছে। রূপালী আস্তরণে আচ্ছাদিত ধাতব দণ্ডের তৈরি গেট ক্যাচ ক্যাচ শব্দ করে উঠল। ট্রাউজারের আড়ালে এক হাত ঝুঁকিয়ে সাইফ ধীর পায়ে এগিয়ে গেল কবরস্থানের ভেতরে। দুর্বাঘাস মৃদু হাওয়ার তালে দুলছে। রোজকার মতো মাথা এলিয়ে দিল আশার বুকের সাইফ। ঘাসের আড়ালে মুখটা দেবে গেল, ওভাবেই পড়ে রইল নীরবে। অবলীলায় চোখ বেয়ে কিছু নোনজল গড়িয়ে পড়ল। সাইফ ধীরে ধীরে হাত বুলিয়ে যাচ্ছে ঘাসের উপরে। সিমেন্টের উপর খোদাই করে লেখা আশা চৌধুরী। সাইফ সেদিকে তাকিয়ে রইল নির্নিমেষ। আশু, আদুরে গলায় ডাকটিতেও নিরুত্তর অভিমানী নারীটি। তুমি তো এমন ছিলে না, পৃথিবীর সবার থেকে বেশি বিশ্বাস করতে তুমি আমায়, তাহলে কেন হার মেনে গেলে? কেন আমার উপর একটু বিশ্বাস রাখলে না? আর একটু লড়াই করলে আজ আমার এমন বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো না। আমার দম বন্ধ হয়ে আসে আশা। সবসময় মেয়ের কথা চিন্তা করেছো, যেতে যেতে আমার বেঁচে থাকার কারণ বানিয়ে রেখে গিয়েছো তাকে। কখনো ভেবে দেখোনি আমি কিভাবে বাঁচব? ফিসফিস কণ্ঠে আক্ষেপের সুরে বলা কথাগুলো রজনী অন্ধকার নীরবতার সঙ্গে মিলিয়ে গেল। প্রতিবার এমনই হয়। সে করেছেই এমন অপরাধ যার জন্য ক্ষমা নামক শব্দটা নিষিদ্ধ। নারীটিও তাকে সারা জীবনের জন্য অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে গিয়েছে। বাতাবরণের শাসা শব্দ পয় পয় করে বলছে নারী তাকে কখনো ক্ষমা করবে না। তাই তো এমন শাস্তি দিয়ে গিয়েছে তাকে, যা তাকে মৃত্যু ছাড়া পরিত্রাণ মিলবে না। আশার বুকে মাথা রেখে সাইফ পাশে দুটো ছোট ছোট কবরের দিকে তাকায়। আশার ডান পাশে একসাথে তৈরি করা, সেদিকে উদ্রাস্ত শীতল দৃষ্টি রেখে বলে, তুমি শাস্তি জানে বড্ড কঠোর আশা। ছোট ছোট দুটো কবর পাশাপাশি, মাঝে যে স্বল্প দূরত্বের হাঁটার জায়গা। সাইফ সেখানে আসন পেতে বসে গেল। দুহাতে ছোট্ট 2 কবরের উপর ঘাসগুলো হাত বুলিয়ে দিতে শুরু করলো। মুখে সেনের হাসি, চোখ দুটো লাল হয়ে আছে যেন ক্ষণকাল বাদে রক্ত গড়িয়ে পড়বে। সে মৃদু হেসে ঘাসের আড়ালে লুকিয়ে থাকা নেমপ্লেট পরিষ্কার করতে লাগলো। মাটির কণা সরে যেতে জল জল করে উঠল দুটো নাম, সাইমন চৌধুরী, সানাম চৌধুরী।
সাইফ ক্লান্তিহীন হাতে সেখানে হাত বোলাতে লাগলো। কিছুক্ষণ বাদ ফের নেম প্লেট দুটো মাটির আস্তরণে ঢেকে দিল। আশা ফাউন্ডেশনের 4তলা ভবনের 3তলা ভবনের ফ্রন্ট প্রচে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে আশফাক আহমেদ। ক্লান্ত অবসন্ন দৃষ্টি সাইফের দিকে। এই দৃশ্য নিত্যদিনকার। কখনো বা ভোর রাতে, কখনো বা মাঝরাতে দেখা যাবে সাইফ ওখানে ঘুমিয়ে আছে। সে প্রতিদিন ঘুমানোর আগে একবার ভিজিটে আসে এখানে, বাচ্চাদের কোনো সমস্যা হলো কিনা দেখতে। ইউ আর গোয়িং টু মেসি ডে বাই ডে। বাচ্চা বাচ্চা কণ্ঠ পেতেই আশফাক আমাদের ঘাড় ঘুরিয়ে তাকায়। পায়জামা, ফতো, আজ্ঞা করা ডোরিমন প্রিন্টেড রাতে পোশাক আরবিত 7 বছরের একটা ছেলে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে আছে তার দিকে। আশফাক আহমেদের ভুরু কুঁচকে যায়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে,